আপকি আদালতে মধ্যপ্রদেশের চিফ মিনিস্টার মোহন যাদবের ওপর অভিযোগ হলো, যিনি সব সময় নিজের খেয়ালেই ডুবে থাকেন। মোহনজি, আজ আমি আপনার জীবনের অনেক রহস্য দর্শকদের সামনে শোনাতে চলেছি। আপনার বন্ধুরা আপনার সম্পর্কে অনেক কিছু বলেছেন, যেমন বলা হয় না, মধ্যপ্রদেশের পর্দা ফাঁস করা হবে। তো আপনার কোনো আপত্তি নেই তো? না না, আমার কোনো আপত্তি নেই। আরে আমিও তো দেখি যে আপনার এই কাজে যে রিসার্চ করা হয় সত্যি আশ্চর্যজনক। আপনাকে অভিনন্দন জানাতে চাই। দেখুন, 1982-তে আপনার বন্ধু বলেন যে আপনার মেডিকেল কলেজে অ্যাডমিশন হয়ে গিয়েছিল। এমবিবিএস পড়ার কথা, পরিবার চেয়েছিল যে ছেলে ডাক্তার হোক, কিন্তু আপনি চলে যান বিএসসি পড়তে, ভোটে লড়তে। আসলে এসেই জয়েন্ট সেক্রেটারির জন্য ভোটে দাঁড়াই আমি, আর বিএসসি ফার্স্ট ইয়ারে। আর এই কথাটা সত্যি যে আমাদের সেই সময়ে পিএমটি হতো, আর আমি পিএমটির এক্সাম ক্লিয়ার করাতে মেডিকেল কলেজে অ্যাডমিশন পেয়েছিলাম। কিন্তু অনেক বছর ধরে আমরা কখনো সায়েন্স কলেজে জিতিনি, আর ইউনিভার্সিটি আর অন্যত্র ভোট হওয়ার ছিল। তো আমার সব বন্ধুরা বলে যে, আরে কি এমবিবিএস করবে, বিএসসি করো, আমাদের ভোটে লড়তে হবে তো। আমি বললাম ঠিক আছে, পার্টির জন্য ভোটে দাঁড়াবো, বিএসসি শুরু করি, এমবিবিএস ছেড়ে দিই, সেকেন্ড ইয়ারে প্রেসিডেন্ট হই। তারপর যতটা পরমাত্রা লিখেছিল বিএসসি করার পরেও পড়াশোনা আমি চালিয়ে যাই। কিন্তু আমি এর পেছনেও আবেগ এতটাই ছিল যে আমি আমার জীবনের লাইনে পড়াশোনার ডিগ্রির একটা মাহাত্ম্য আছে। কিন্তু আমার যেটা ভালো লাগে সেই দিকে এগিয়ে যেতেও খুব ভালো লাগছিল। মানে নিজের মর্জিতে চলবো, যা ভালো লাগে করব। যা চাই সবই তো করা যায় না। তবে যা করতে হবে তা খুব ভালোভাবে করা যায় আরকি। এখন দেখুন, 86-এ আমি জানতে পেরেছি যে আপনাকে ডেপুটি কালেক্টর করার অফার এসেছিল। এই কথাটা সত্যি যে এমপিপিএসসির মাধ্যমে আমাকে জানানো হয়েছিল যে আপনি বিএসএলও করে নিলে ডেপুটি কালেক্টর হতে পারবেন। আমি বলি ডেপুটি কালেক্টর তো হবই, কিন্তু এই সার্ভিসে নিজের জীবন মানে ব্যক্তিগত লাভ হতে পারে। কিন্তু এমন এমন অনেক লোক আছে, যেমন আপনি কিছু মনে করবেন না, আমাদের অতীতেও এমন অনেক উদাহরণ আছে। যেমন এখনো আমি একজন সিএম বা শিক্ষামন্ত্রী হিসেবে কাউকে ডেকে আমি প্রশ্ন করি যে কি হতে চাও? কেউ কালেক্টর হতে চায়, কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, নেতা কেউ হতে চায় না। তো নেতা কেন হতে কেউ চায়? নেতাও ভালো হতে পারে। সেজন্য আমি ডিসিশনটা নিয়েছিলাম। আচ্ছা, এটাও কি সত্যি যে আপনার অ্যাক্টর হওয়ার সুযোগও এসেছিল? আপনি নাটকে খুব ভালো অভিনয় করতেন। এই কথাটা সত্যি যে আমি স্কুলে পড়ার সময় থেকেই যখন ট্যুরিজমের চেয়ারম্যান বা পরে শিক্ষামন্ত্রী হই, ততদিন পর্যন্ত এই ঐতিহাসিক বিষয় নিয়ে আমরা নাটক অভিনয় করতাম। যেগুলো আজকের দিনে সেসব মঞ্চস্থ করে আমাদের অতীতের গৌরবময় ইতিহাস সামনে নিয়ে আসা উচিত। সম্রাট বিক্রমাদিত্য খুব ভালো নাটক ছিল। জনতা রাজা যেমন, আ এমনকি দিল্লিতেও করিয়েছে কিছুদিন আগে। বিক্রমাদিত্যের চরিত্রের অনেক দিক, তাছাড়া এমন অনেক কিছু যখন ১০০-২০০ শিল্পীর সঙ্গে কাজ করার জন্য বড় মঞ্চ করা হয়, আমার মনে হয় যে ছোট, ছোট কর্মকর্তারা কাজ করছে, আর বড়, বড় লোকেদেরও তো ওদের সাথে ওদের মতো হয়ে যাওয়া উচিত। তো এতে অভিনয় তো আমাদের ভেতরের প্রতিভাও বাড়ে, সবার বিশ্বাস এলে টিমের ভাবনাও ভালো হয়। আর অভিনয় তো পরমাত্মার দয়া, করলে কি অসুবিধা? ভালো থেকে আরো ভালো। তাই এই অভিনয় লাইনে আমি দেখুন, মধ্যপ্রদেশ থেকে বড় বড় শিল্পীরা এসেছেন, যেমন কিশোর কুমার, লতা মঙ্গেশকর, সলমান হ্যাঁ। খান ইন্দোরের। তো আপনার কি মনে হয়নি আপনিও বম্বে গিয়ে হিরো হতে পারবেন? আমি ভেবেছিলাম উজ্জয়ন থেকেই আমাদের যে শিল্প, বিশেষ করে ধারাটা রয়েছে, সেই ধারাতে যেমন আমি আপনাকে বলেছি, সেই ধারা আমাদের উজ্জয়নে রঙ্গমঞ্চের যে পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করা উচিত। প্রদেশের প্রতিষ্ঠা, এটা আমাদের প্রাচীন বিধি। আর সেই বিধির জন্যই আমি নাটককে বেছে নিয়েছিলাম নিজে। আর আপনার বাবা আপনাকে পালোয়ান বানাতে চেয়েছিলেন। দেখুন, এই কথাটাও সত্যি। যাদব বন্ধু আমার। তো খাওয়া-দাওয়া ভরপুর, পরমাত্মার দয়ায় দুধ, দই, ঘি পর্যাপ্ত ছিল। শুরুর থেকেই বাবার আগ্রহ দুটো বিষয়ে ছিল যে, এক তো শরীরটা মজবুত রাখতে হবে, যাতে ভবিষ্যতে নিজের শরীরে রোগ ব্যাধি থেকে দূরে থাকে, শারীরিক সুস্থতাও থাকা উচিত, আর আত্মনির্ভরও হওয়া উচিত। এতে বাবার আগ্রহ শুরু থেকেই ছিল। মধ্যপ্রদেশে, ইন্দোরে, উজ্জয়নে যখন মানুষ আপনার তলোয়ারবাজি দেখত, আপনার লাঠি চালানোর ধরন দেখত, সবাই আশ্চর্য হয়ে যেত। আশ্চর্য হয়ে যেত কিনা জানি না। কিন্তু এটা আমি বলতে পারি যে আমি জানি, ভালোই করি। কারণ আমাদের ধার্মিক নগর। তাই আ তরোয়ালবাজিতে আমার আনন্দ হতো। ২ হাতে তরোয়াল চালাতে পারতাম। আর যা কিছু করতাম তাতে আমাদের এই যে অঙ্গের গঠনও সেটা ভালো হয়ে যায়। আর
আর আমাদের পরমাত্মার দয়ায় এই বডিতে যে সবকিছু আছে তা পরমাত্মা দিয়েছেন, আমি তার ব্যবহার করে গেছি। আর সেলফ ডিফেন্সের কারণেও আর আত্মবিশ্বাসের কারণেও আর আমাদের ওখানে তো ৬৪ কলা ১৪ বিদ্যা ভগবান কৃষ্ণ তো আমাদের না নিজেদের দেখুন, কলা তো অনেক আছে। আপনার বন্ধু বলেন যে শিপ্রা নদী আপনি সাঁতরে পার করে দিতেন। হ্যাঁ, তো ভগবানের দয়ায় সুইমিং এর আনন্দ তো আসেই, তাই না? যখন জোয়ার আসে, নদীতে ঝাঁপাও, এদিক থেকে ওদিকে যাও, তাতে কনফিডেন্সও বাড়ে আর কখনো কোনো ঘটনা হয়ে গেলে ডুবন্তকে বাঁচানোও যায় আরকি। তো এটা তো খুব ভালো কথা, তাই না? এটা তো করাই উচিত আমাদের সবারই। আপনার ছেলেবেলার বন্ধু বলেছে যে যখন আপনি সিনেমা দেখতে যেতেন আপনার একদমই ভালো লাগতো না লাইনে দাঁড়িয়ে টিকিট কাটা। সোজা ম্যানেজার কাছে গিয়ে গলা টিপে ধরে টিকিট চাইতেন। এটা তো বাজে কথা। এটা বাজে কথা। ঠিক উল্টোটা। আমি সবসময় কলেজ জীবনে স্টুডেন্ট লিডারশিপে প্রেসিডেন্ট হয়েছি, ইউনিভার্সিটিতে প্রেসিডেন্ট হয়েছি। বিশেষ করে আমাদের সময়ে যে আমি পিকচার মানে এভয়েডই করতাম। কারণ কলেজের মধ্যে ঝগড়া খুব হতো আর ঝগড়ার টাইমে আ টকিজি পিকচার পুরো সময় দেখা এটাও একটা পরীক্ষা। আ কারণ সেখানে অনেকবার অনেকের সঙ্গে অনেক ঘটনা ঘটেছে। কিন্তু এ কথাটা ঠিক যে ভালো পিকচার এলে দেখা উচিত। তো ম্যানেজার আমার বন্ধু ছিল। গলা দাবিয়ে নয়, ভালোবেসে বসিয়ে দেখাতো সে আমাদের। আ আপনি চাকরি করতে হ্যাঁ। চাইতেন না, সম্মানে লাগতো আপনার। আর সেই জন্যে আপনার বাবা দোকান খুলে দেন। আপনার সঙ্গে আমি একমত। আমার মনে হয় মোটামুটি পুরো দেশেই আমাদের কালচার যে আ আজ আপনি নিজেই কল্পনা করুন যে শুধু মধ্যপ্রদেশেই চাকরি যদি দেখেন তো ৯ কোটি রাজ্যে ১০ লাখ চাকরি রয়েছে। আমাদের দেশের ভেতরেও সব রকমের ফোর্সের সার্ভিস ধরে নিল ৪০,১৪৫ কোটি দেশে। তো আমাদের আত্মনির্ভর হতেই হবে। আপনি চাষ করুন, পশুপালন করুন, ব্যবসা করুন, বাণিজ্য করুন, সবার জন্য কাজ দাও। আমার বাবাও আমি যেই 11 পাস করেছি, তারপরে দ্রুত আমাকে একটা রেস্টুরেন্টের দোকান খুলে দিয়েছিল। আমরা ৩ ভাই ছিলাম, তো এক করে যেই উনার মনে হতো যে, "এখন তুমি পড়তে চাও পড়ো, কিন্তু নিজের দোকানটা চালিয়ে নাও। নিজের ব্যবস্থা, আত্মনির্ভর হয়ে ওঠো।" আমি সেই আনন্দে সকাল থেকেই কাজের তো এই পকোড়া বানানো কার থেকে শিখেছেন আপনি? যখন আপনি দোকান খুলবেন, আপনিও শিখে যাবেন। যখন আপনি রেস্টুরেন্ট চালান, তো আপনিও বুঝে যাবেন যে সকাল থেকে যদি দোকান চালাতেই হয়, আর অনেক সময় বানানোর কারিগর না এলে, নিজে না বানালে দোকান চলবে না, দোকান তো বন্ধই হয়ে যাবে। সেইজন্য সবকিছুতে একটা দক্ষতা থাকা দরকার। যেমন সময়ের সাথে যেমন আমি ফার্স্ট ইয়ারে রেস্টুরেন্টও চালিয়েছি। যখন আমার মনে হলো যে আমি ভোটেও লড়াই করছি। আমার সমস্যা হচ্ছে। বাবা বলেছিলেন, "তোমার জন্য আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চালাও।" আমি তাহলে কলেজে কখন যাবো? ভোট লড়বো, ওর টাইমটা কোথায়? তখন বাবা বলেছিলেন যে, "পড়তে তো হবে, কিন্তু এটাও ঠিক যে দোকানটাও তোমাকে চালাতে হবে। তোমার দোকানের স্বরূপ বদলে দিচ্ছি আমি। তুমি খাবারের হোটেল খুলে নাও।" খাবারের হোটেলের সুবিধা এটাই যে ১১টা থেকে ৩টে আর সন্ধ্যা ৭টা থেকে ১০টা পর্যন্ত চলবে। কিন্তু দোকান অবশ্যই চালাও। তারপর আমি বিএসসি করি। তারপর আমি আবার বলি যে, আরো কিছু সময় আমার লাগবে। কারণ আমি বিদ্যার্থী পরিষদে অল ইন্ডিয়া স্তরে আর স্টেট লেভেলে কাজ করছি। তো বললেন, "যা কিছু কাজ করো, নিজের ব্যবসা কখনো ছেড়ো না।" আমার গর্ব হয় যে বাবার শিক্ষা আমার সর্বক্ষেত্রে কাজে লেগেছে। যেকোনো স্থানে যে সেই জায়গাতেই থাকি, শিক্ষামন্ত্রী হই, বিধায়ক হই, ট্যুরিজম চেয়ারম্যান হই, ইউডিএ চেয়ারম্যান ছিলাম। আমি নিজের ব্যবসা নিজের পরিবারের স্বচ্ছতার সাথে বিনা সরকারি সাহায্যে সবসময় করে গেছি। এ ব্যাপারে আমি খুব খুশি। আপনার তরুণ বয়সের ক্যারিয়ারে দেখি যে আপনি সবকিছু করেছেন, আবার ঘুরে ফিরে পলিটিক্সেই এসেছেন। মানে পলিটিক্স করতেই হবে। এটা কি সত্যি যে আপনি নিজের বোনের থেকে রাজনীতির পাঠ নিয়েছেন? এই কথাটা সত্যি যে আমার পরিবারের মধ্যেই আমার আগেই দিদি এমনকি শ্বশুরবাড়ি গিয়েও ভোটে দাঁড়িয়েছিল উনি। ও ৬ টা ভোট লড়েছে নগর নিগমে। আমি তার পরে দাঁড়িয়েছি। এই কথাটা ঠিক যে ও সার্বজনীন ক্ষেত্রে। কিন্তু দিদির বৈশিষ্ট্য যে ওকে যেকোনো ভোটে লড়তে দাও, যেকোনো সিটে ওকে লড়তে বলো, ও সব জায়গায় ভোটে জিতেই আসে। আমার ওর একটা এই গুণটা খুব ভাল লাগে। আমার মনে হয় এমনই হওয়া উচিত যে যেখানেই লড়ি ভোটে জিততেই হবে। আর রাজনীতির এত শখ ছিল যে বিয়েও আপনি রাজনৈতিক পরিবারে করেছেন। এটাও সত্যি যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পরিবার আর আমাদের প্রচারক মাননীয় বাবা সাহেবের নাতু, মাননীয় শালিগ্রামজি তোমার। আমাদের বিদ্যার্থী পরিষদের কর্মকর্তারা এটাই ভেবেছিলেন যে কারণ আমি সারাদিন ঘরের বাইরে থেকে অধিকাংশ সময় বাইরের আর পার্টির কাজ করতাম। তো
তো আমাদের প্রচারকদের ইচ্ছে ছিল যে এমন সম্পর্ক আনতে হবে যাতে এই বিষয়টা বুঝতে পারে, যাতে দুজনেরই এটা জানা থাকে যে ঘরের বাইরেও থাকতে হয়, না হলে তো রোজ ঝগড়া হবে সংসারে। আমার গর্ব যে আমাকে আজ পর্যন্ত ঝগড়া করতে হয়নি, একটা ভালো লাভ হয়েছে। এখন তো সংসারের সব ঝগড়ার রাস্তাই আপনি বন্ধ করে দিয়েছেন। আপনি একাই থাকেন মুখ্যমন্ত্রী নিবাসে, না স্ত্রী না সন্তান, সঙ্গে কেউ থাকে না। না, মোটামুটি ৮ বছর উজ্জয়ন বিকাশ প্রাধিকরণের সভাপতি ছিল। ৪ বছর মধ্যপ্রদেশ ট্যুরিজম কর্পোরেশনের অধ্যক্ষ ছিলাম। তারপর ২০১৩ থেকে বিধায়ক, আবার ২০২০ থেকে ২০২৪ পর্যন্ত শিক্ষামন্ত্রী, ২৩ পর্যন্ত। তো আমার পরিবার থেকে সাপোর্ট অবশ্যই পেতাম শুরু থেকেই। সরকারি পদে আমি থাকলেও আমার সরকারি বাংলোয় পরিবার কখনো আসেনি। আমার পুরো স্বাধীনতা ছিল। আর এটা তো মাননীয় মোদিজির আদর্শ। ওনার ভাই-ভাইপো কে থাকে? সিএম হাউসেও কেউ থাকতো না, এখানেও থাকে না। তো এমন মাননীয় প্রধানমন্ত্রী ছাড়াও অনেক বরিষ্ঠ মানুষের আশীর্বাদ রয়েছে যে কোনো দায়িত্ব যদি পাই তো পুরো নিষ্ঠার সঙ্গে করার জন্য আপনার সময় লাগে। আর আমার এই ব্যাপারে গর্ব যে পরিবারের সাপোর্ট পাই। আর সেই আচ্ছা, কারণেই ওনার একদম খারাপ লাগে না যে আপনি একা একা আমার থাকেন? মনে হয় আপনি প্রশ্ন করতে পারেন কখনো খারাপ লাগে কিনা? আমি আপনার ডিগ্রি দেখেছি। আগে ল করেছেন, বিএ করেছেন, আপনি ডক্টরেট করেছেন। এখন মানুষ জানতে চায় যে ভাই যদি রাজনীতি করার ছিল, নেতাগিরি করার ছিল, মুখ্যমন্ত্রী হওয়ার ছিল, তাহলে এত শিক্ষার দরকার কি ছিল? শিক্ষিত কারো কি নেতাগিরি করা উচিত নয়? আমি বিনয়ের সাথে বলতে চাই যে পরিষদের সময় থেকে আমার লক্ষ্য ছিল যে পড়তে, পড়তে নিজের যে লাইনে যাবার ইচ্ছে, আমি কখনো চাকরির জন্য পড়াশোনা করিনি। আমি আমি যখন উজ্জয়ন বিকাশ প্রাধিকরণের সভাপতি তখন আমি পিজি, এমএ পলিটিক্যাল সায়েন্সে করেছি। পরে পিএইচডিও করেছি। তো আমার কাছে পড়া নিজের মনের সাথে নিজের ভেতরের আত্ম-অনুশাসনের জন্যেও এবং নিজের আনন্দ তো হয়। তো পড়াশোনা করে মানুষ নিজের ভেতরে নিজে দক্ষতা অর্জন করে অনেক বিষয়। আর আমি এই বিষয়ে সুখী যে আমি সবসময় পড়ার ব্যাপারে এখনো সুযোগ পেলেই আমি পড়ি। যাতে আমি যত আনন্দ পাই না পড়াশোনা করে, অন্য কিছুতে আমি অতটা পাই না। আর লেখেনও আপনি। হ্যাঁ, লিখি তো আমি। আমি বই লিখেছি যাতে উজ্জয়নের ধার্মিক পর্যটন একটা আপনার ট্যুরিজমের উপরে বইয়ের নাম আমি হলো ক্রোধ। বইয়ের নাম ক্রোধ নয়। কিন্তু এটা সত্যি কথা যে আত্মবোধ অবশ্যই আছে। আমি বই হিস্ট্রিরও একটু লিখি আর অ্যানশিয়েন্ট হিস্ট্রিও। মানুষ আপনাকে ভয় পায়। আপনি কুস্তি মহাসংঘের সভাপতি ছিলেন। আপনার কাছে অনেক পালোয়ানও আছে। না, সেটা আমি কিভাবে বলবো? কিন্তু এটা সত্যি যে স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে, "সুস্থ শরীরেই সুস্থ মস্তিষ্ক বাস করে।" আর আমি এই কথাটা খুব তো বিশ্বাস এমন করি। কি কাজ আছে যেটা আপনি করেন না? ধন্যবাদ, ধন্যবাদ। আমার আজ তো কিছু করতেই হবে, আপত্তি নেই। কিন্তু বিনয়ের সঙ্গে, মানুষের সঙ্গে কথা বলতে আমার খুব ভালো লাগে। আর জীবনের প্রতিটি মুহূর্ত আমি আনন্দ করে কাটাবো এতে বিশ্বাস রাখি। সেইজন্য এই জগতে জানি না কতদূর মানুষের সঙ্গে আমি থাকবো, কিন্তু যতদূর যাবো আনন্দের সঙ্গে যাওয়ার অভ্যেস সেটাই। আর সেটাই পরমাত্মার দয়ায় ছোট্ট একটা মানুষকে যাদের পরিবারের আজ অব্দি কোনো বিধায়ক ছিল না, কোনো সাংসদ ছিল না, কোনো মন্ত্রী ছিল না, মুখ্যমন্ত্রীর তো প্রশ্নই ওঠে না। আর এমন মানুষকে নিজ থেকে উঠিয়ে পার্টির মুখ্যমন্ত্রী বানিয়ে দিয়েছে। তো এই ব্যাপারে আমার খুব গর্ব হয়। হ্যাঁ, একটু দর্শকের প্রশ্ন শুনে নেব। হুম। স্যার, আপনার কাছে একটা প্রশ্ন আছে। যেমন আপনার নাম ডক্টর মোহন যাদব। স্যার, আমি এইটাই জানতে চাইছি যে আপনি কোন সাবজেক্ট নিয়ে রিসার্চ করেছেন? আমি পলিটিক্যাল সায়েন্সে বিজেপি এবং তার পূর্ববর্তী সরকারের উপর করেছি, আমাদের মধ্যপ্রদেশের পরিপ্রেক্ষিতে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আর এটাও বলে দিচ্ছি যে আমি এই সাবজেক্ট এই কারণে নিয়েছি যে সাধারণভাবে নেতারা যখন পিএইচডি করে তো তাদের উপর অভিযোগ করা হয় যে এই থিসিস কেউ লিখে দিয়েছে, কেউ করে দিয়ে থাকবে হয়তো। আমি ভাবলাম এমন বিষয় রাখি যেটা ঘুমের ভেতরে প্রশ্ন করলেও বলে দিতে পারবে যে বিজেপির পূর্ববর্তী সরকার কবে কবে ছিল, সেই জন্যই এটা। বিজেপিতে যে মিডিয়া কর্মী আছে তাদের কি রোল সেই নিয়েও আপনি থিসিস লিখেছেন? হ্যাঁ, এই বিষয়ে আমি খুব খুশিও। আপনি গোপন করছেন কথাটা। না, আমি মিডিয়া কর্মীদের অনুশীলনের উপর লিখেছি। আর এটা বিজেপির পূর্ববর্তী সরকারের প্রতি দৃষ্টিকোণ, মিডিয়া কর্মীদের অনুশীলন। এটা মোটামুটি যেমন দীনদয়াল উপাধ্যায় থেকে শুরু করে আমাদের পার্টির যত ফাউন্ডার মেম্বার বা পরের যে লিডাররা ছিলেন তারা শিক্ষিত ছিলেন। স্বর্গীয় অটল বিহারী বাজপেয়ীর কবিতা कविता क्या हार में क्या जीत में
किंचित नहीं भयभीत में। এমনই শিক্ষিত মানুষই আমাদের দলের যখন বৈশিষ্ট্য, তো আমি সেখানে সেই জন্যই প্রশ্ন ওঠে যে রাহুল গান্ধী আজকাল বলেন না সারা মিডিয়া বিজেপি কিনে নিয়েছে। जाकी रही भावना जैसी प्रभु मुरुद देखी तिन तेसी। উনি রাত দিন চুরি ছাঁচড়ামি ছাড়া কিছুই ভাবতেই পারেন না। চোরেদের নজর তো সবসময় এই সব দিকেই পড়ে। আরো একটা প্রশ্ন নিয়ে নেব। আমার আপনার কাছে একটা প্রশ্ন আছে। আপনার একটা স্টেটমেন্ট খুব ভাইরাল হয়েছিল যে কুস্তি না করলে যাদব কি, এই কথাটা আপনি কোন কন্টেস্টে বলেছিলেন? না না, আপনি যা দেখেছেন এই কথাটা ঠিক যে এটা একটা সভা হচ্ছিল, আর সভায় আমি ভাষণ দিচ্ছিলাম। আর এটাও সত্যি যে একটু যাদব সমাজের বা আমাদের কৃষক পরিবার বাকি সমাজের মানুষ সুস্থ তো থাকেই, আর একটু কিছু হয়ে গেলেও কে চিন্তাই করেন। আমি বলি এসব হলে হতে দাও, আমি আছি তো। দেখুন, আপনি বলেছিলেন যদি কুস্তি না হয় তাহলে যাদব কিসের, লাঠি না হলে যাদব কিসের। আর এটা আপনি অখিলেশ যাদবের এলাকায় বলেছিলেন। আমি লখনৌতে বলছিলাম, আমি জানি যে লখনৌ উত্তরপ্রদেশের রাজধানী, আর আমার সবাই এই বিষয়টা উঠেছিল যে এটা তো হয়েই থাকে যে কোনো এমন বিষয় এসে যায়, তো এ তো আর কোনো গোপন কথাও নয়। তো আর যদি সক্ষম মানুষ, সমর্থ মানুষ, সুস্থ মানুষ, আর বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রে একবার আসে, তো কিছু কিছু জিনিস এরকমই হয়। তো আমার এটা নিয়ে গর্ব হয় যে যাদব লোকেরা সবকিছু সামলে নেয়, চিন্তার কিছু নেই। আরো একটা প্রশ্ন নিয়ে নেব। স্যার, একবার আপনি লোকসভা ইলেকশনের সময় আজমগড়ে এসেছিলেন, তো আমার বন্ধুদের মধ্যে কিছু কথা কাটাকাটি হয়ে গেছিল, আর ওরা বলছিল যে আপনি নাকি নকল যাদব আর অখিলেশ যাদব আসল। তো স্যার, আপনি কি বলবেন কে আসল যাদব? আপনি বলে দিন স্যার, যাতে আমার বন্ধুরাও বুঝে যায়, আমার যে যাদব বন্ধুরা, যে আপনি আসল না নকল। আসল নকল কেউ কাউকে বললে হয় নাকি? আমি আপনাকে বলছি যে সবাই আমরা প্রত্যেকে নিজের নিজের পরিবারের অমূল্য সন্তান, কারণ আপনাদের বাবার বংশ আপনার মাধ্যমে এগিয়ে যাচ্ছে। আমরা আর এই বিষয়ে গর্ব যে আমরা আমার নিজের নিজের ধারায় সবাই আসল লোক, কেউ নকল না। আমি শুনেছি যে আপনি গান গাইতে খুব ভালোবাসেন, তো আজ এই আদালতে আপনি একটু গান শুনিয়ে দিন না আমাদের, প্লিজ স্যার। আপনি মাল্টি ট্যালেন্টেড, এক এক করে সব জানা যাচ্ছে। কিছু রহস্য আমার কাছে আছে, কিছু জনতার কাছে। দেখুন, গান তো কলেজ টলেজের সময়ের আলাদা কথা ছিল। এখন তো আমি রাজনেতা, তাই ভাষণই ভালো হয়, গানটা একটু কঠিন হয়ে গেছে। কিন্তু এটা সত্যি যে আমার নিজের বিশেষ করে মনোবিকাশের দৃষ্টিতে, শান্তভাবে, একাগ্রতার দৃষ্টিতে সৎসঙ্গের, গানের সবথেকে বেশি মাহাত্ম্য আছে। আমার একটু ভক্তি ভাবনা, উৎসব যাতে ভালোভাবে পালিত হয়, সেই আনন্দ নেওয়ার অভ্যেসটা রয়েছে। এছাড়া গান টান করার সেরকম অভ্যেস আমার নেই। बड़ी देर भई नंद लाला, तेरी राह तके ब्रज बाला। ओ बड़ी देर भई नंद लाला, तेरी राह तके ब्रज बाला। बाल बाल एक एक से पूछे, कहाँ है मुरली वाला रे। बड़ी देर भई नंद लाला, तेरी राह तके ब्रज बाला।